আসসালামু আলাইকুম। এসএস 26 ব্যাচের বাচ্চা কাচ্চারা কি অবস্থা, সবার কেমন আছো? এখন আমরা দেখবো হচ্ছে তোমাদের, যেহেতু রবিবারে পরীক্ষা, তো ম্যাথের যে সিলেবাসটা, ওই সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করবো এবং তোমাদেরকে কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো তোমরা এতদিন তো অনেক পড়ছো, পড়ালেখা অনেক করছো, এখন আসো আমাদের যে সাজেশনগুলো হবে দুই ধরনের। একটা হচ্ছে ধরো যারা আগে থেকে মোটামুটি সবগুলো কনসেপ্ট ক্লিয়ার আছে সবার, হ্যাঁ, তো তাদের জন্য এক ধরনের কথা বলবো আমি। আর যারা হচ্ছে আগে কিছুই পড়া নাই মোটামুটি, তো এখন মোটামুটি পাস করতে চাচ্ছ, তো তাদের জন্য এক ধরনের কথাবার্তা হবে, ঠিক আছে? তো আসো আগে আমরা যারা পাস করতে চাই, শুধু পাস করতে চাই, আগে কিছুই পড়া নাই, তো শুধু তাদেরকে নিয়ে যদি প্রথমে কথা বলি, তো তোমাদের এখানে ম্যাথমেটিক্সের আমাদের 4টা বিভাগ আছে। কয়টা বিভাগ আছে? 4টা বিভাগ। একটা হচ্ছে বীজগণিত, তারপরে একটা হচ্ছে তোমার জ্যামিতি, তারপরে এরপর একটা হচ্ছে তোমার ত্রিকোণমিতি অ্যান্ড পরিমিতি, এরপরে আরেকটা বিভাগ হচ্ছে তোমাদের পরিসংখ্যান, ঠিক আছে? তো বীজগণিতের মধ্যে তোমাদের অধ্যায় আছে 3টা। একটা হচ্ছে সেট ও ফাংশন, হচ্ছে তোমার বীজগাণিতিক রাশি, হ্যাঁ, এরপরে একটা হচ্ছে আমাদের বীজগাণিতিক অনুপাত সমানুপাত, ঠিক আছে? তাহলে আমি কি কি বলছি তোমরা আশা করি নামগুলো সবাই জানো, অধ্যায়ের নামগুলো জানা উচিত। আমি প্রথমে বলছি যে সেট ফাংশন, হ্যাঁ, দেখো এখানে আছে হচ্ছে কি সেট ফাংশন। তো সেট ফাংশনটা হচ্ছে একটু তুলনামূলকভাবে একটু সহজ, ঠিক আছে? তুলনামূলকভাবে একটু সহজ বাকিগুলোর তুলনায়, ঠিক আছে? তো তোমাদের সবার টার্গেট হওয়া উচিত হচ্ছে সেট ফাংশনটা তোমরা ভালো করে আনসার করবা। সেট ও ফাংশন, তো সেট ফাংশনটা ভালো করে পড়বা। আর তোমরা যারা হচ্ছে বীজগাণিতিক রাশিটা পড়ো নাই আগে, হ্যাঁ, তো এখন আপাতত তোমাদের কাজ হচ্ছে বীজগাণিতিক অনুপাত সমানুপাত একটা অধ্যায় আছে, হ্যাঁ, বীজগাণিতিক অনুপাত সমানুপাত যে অধ্যায়টা আছে 11 অধ্যায়, ঠিক আছে? তো এই অধ্যায়টা হচ্ছে তোমাদের, আমি বলবো যে তোমরা একটু পড়ে যাও, কারণ এই অধ্যায়ের কিছু ইম্পর্টেন্ট ম্যাথ আছে, হ্যাঁ, যেগুলো সব সময় আসে। তুমি কিছু মানে ম্যাথ করলে দেখবে যে ওইখান থেকে তুমি কমন পাচ্ছ আর কি। আর ম্যাথগুলো একটু ইজি হয়, ঠিক আছে? তো তোমরা এই দুইটা অধ্যায় করলে তোমরা একটা সিকিউ কমন পাবা, হ্যাঁ, এবং কি এগুলা বেশি কঠিন না অধ্যায়গুলো, তুমি ইজিলি কি করতে পারবা, আনসার করতে পারবা, ঠিক আছে? তো আবার বীজগণিতিক অনুপাত সমানুপাতের মধ্যে মাথা রাখবা তোমাদের কিছু প্রমাণ থাকে হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলে, যেগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে। লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলে, হ্যাঁ, সেম ওই ম্যাথটাই তোমাদের পরীক্ষায় আসতে পারে, লেফট রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড প্রমাণ করো। তো এই দুইটা প্রমাণই তোমাকে দেখে যেতে হবে, হ্যাঁ। বীজগাণিতিক অনুপাত সমানুপাতের ক্ষেত্রে তোমাকে এই এতটুকু ইনফরমেশন মাথায় রাখতে হবে যে আমি যে ম্যাথগুলা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করা শিখছি, ওই সেম ম্যাথগুলো তোমাকে রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড প্রমাণ করা জানতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার প্রথম কথা। আচ্ছা, তো এখান থেকে এই দুইটাতে তুমি যদি ভালো করে করতে পারো, তুমি একটা সিকিউ কমপক্ষে আনসার করতে পারবা। এবং তুমি, আর এই দুইটা অধ্যায় থেকে তোমার কমপক্ষে 15টা সংক্ষিপ্ত থাকবে। তোমাদের তোমাদের নাম্বার বন্টনটা কি জানো তোমরা? আমাদের বীজগণিত, হ্যাঁ, আমাদের ক বিভাগ থেকে হচ্ছে, এটাকে বলা হচ্ছে বীজগণিত। তো এই বীজগণিত থেকে তোমার সিকিউ আসবে 2টি, বীজগণিত থেকে সিকিউ আসবে 2টি। তারপরে তোমার আছে হচ্ছে জ্যামিতি, ঠিক আছে? হচ্ছে কি জ্যামিতি, তো এই জ্যামিতি থেকে তোমার সিকিউ আসবে 2টি। তার মধ্যে তুমি যদি, একটা হচ্ছে সম্পাদ্য, একটা হচ্ছে উপপাদ্য, মানে অধ্যায় 7 ব্যবহারিক জ্যামিতি, আর হচ্ছে তোমার বৃত্ত, হ্যাঁ, বৃত্তর মধ্যে কিছু সিলেক্টিভ কোশ্চেন তুমি যদি ভালো করে পড়ে যাও, এখান থেকে তুমি কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। আর যারা হচ্ছে ধরো প্রমাণটা পড়তে কষ্ট হয়, হ্যাঁ, ওদেরকে বলবো তোমরা চিত্রগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও, সম্পাদ্যের চিত্রগুলো, হ্যাঁ, এগুলো তুমি ইজিলি করে ফেলতে পারো। তো জ্যামিতি নিয়ে তোমার প্যারা খাওয়ার দরকার নাই। এরপর আসবে হচ্ছে ত্রিকোণমিতি, আমাদের গ বিভাগ, হ্যাঁ, এরপর আসবে কি ত্রিকোণমিতি। তো
তো ত্রিকোণমিতি নিয়ে যদি আলোচনা করি, ত্রিকোণমিতি হচ্ছে তোমার 9.1 এবং 9.2, এই দুইটা আছে। করতে হবে প্রথমত 9.2টা বেশি ইজি, তারপরে আর 1-এর মধ্যে তোমার সূত্রগুলো ভালো করে মাথায় রাখতে হবে। আর ত্রিকোণমিতির ক্ষেত্রে যদি তোমাকে একটা টেকনিক বলি, সবসময় মাথায় রাখবা তোমার যেখানে দেওয়া থাকুক সাইন কজ নিয়ে যাবা। সাইন কজের মাধ্যমে যদি তুমি ম্যাথগুলোকে প্রকাশ করো, তোমার ম্যাথ পুরো ক্যালকুলেশন করে আগাইতে তোমার সুবিধা হবে। ঠিক আছে, এরপরে আছে হচ্ছে আমাদের পরিমিতি। সেম বিভাগেই, এটা হচ্ছে ক বিভাগ, এটা হচ্ছে খ বিভাগ, এটা হচ্ছে আমাদের গ বিভাগ। তো এখানে আরেকটা অধ্যায় আছে পরিমিতি। তো তোমরা যারা ত্রিকোণমিতি করছো তাদেরকে বলবো তোমরা পরিমিতি করার দরকার নেই, কারণ তোমার এখান থেকে টার্গেট থাকবে হচ্ছে একটা আনসার করার। যাদের দুইটা আনসার করা, মানে ধরো কি বলতাম, যাদের হচ্ছে তোমার এখান থেকে দুইটাই আনসার করবা প্ল্যান আছে, মানে এই অধ্যায়গুলো ভালো করে করছো, তাদের কথা ভিন্ন। ঠিক আছে, বাট তোমরা যারা মোটামুটি মোটামুটি মানে স্কিপ করে করে আসছো, তারা আমার জানা মতো যতটুকু মনে হচ্ছে তোমরা পরিমিতিটা অথবা স্কিপ করছো। তো পরিমিতির থেকে কোশ্চেন ইজি হয়, হ্যাঁ, কার তুলনায়, ত্রিকোণমিতির তুলনায়, কারণ এটাকে বলা হচ্ছে তোমার মেকআপ সুন্দরী। হ্যাঁ, কারণ তোমার ম্যাথটাকে এমনভাবে দিবে তোমাকে দেখে, তোমার কাছে মনে হবে যে এটা তো আমি করি নাই, কিন্তু তুমি করছো। তুমি 1-2 লাইন ক্যালকুলেশন করে, যখন তুমি 1-2 লাইন ক্যালকুলেশন করবা, তখন দেখবে যে তোমার যে ম্যাথগুলো করছো ওই ফর্মেটে চলে আসছে, কিন্তু তোমাকে শুরুতে দেখে মনে হবে যে কি তুমি এটা হয়তো বা করো নাই। আচ্ছা, তো পরিমিতি থেকে তোমরা যারা করো না এটা স্কিপ করবা, আর যারা করছো তারা 16.2টা ভালো করে দেখবা, আর 16.4টা, এই দুইটা অনুশীলনী তোমরা ভালো করে দেখে যাবা। হ্যাঁ, তাহলে আশা করি এখান থেকে কমন পেয়ে যাবা। আর আমাদের লাস্ট যদি বিভাগটা নিয়ে আলোচনা করি, এটা হচ্ছে পরিসংখ্যান। যারা শুধুমাত্র পাস করতে চাও বা মোটামুটি মিড লেভেলের, কি বলতাম, মিড লেভেলে যদি প্রিপারেশন নিতে চাও আর কি, তাহলে তোমাদের টার্গেট থাকবে হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে পরিসংখ্যান। এখান থেকে এই ত্রিকোণমিতি পরিমিতি থেকে তোমার দুইটা কোশ্চেন আসবে, তার মধ্যে ত্রিকোণমিতি থেকে একটা আসবে, পরিমিতি থেকে একটা। যা পরিমিতির জন্য কি বলছি, 16.2 এবং 16.4টা ভালো করে দেখে যাবা যদি একেবারে সময় না পাও, আর যাদের সময় আছে তারা সবগুলো দেখে যাবা। ঠিক আছে, রিস্ক নেওয়ার দরকার নেই। আর পরিসংখ্যানের ক্ষেত্রে বলবো তোমাদের এখান থেকে দুইটি কোশ্চেন আসবে, পরিসংখ্যান থেকে দুইটি কোশ্চেন আসবে। ঠিক আছে, তো তোমার এখানে যাদের প্রস্তুতি একটু খারাপ, যাদের প্রস্তুতি একটু খারাপ, তাদেরকে বলবো তোমরা পরিসংখ্যান থেকে দুইটি আনসার করবা। তোমরা পরিসংখ্যান থেকে দুইটি আনসার, কারণ এটা ইজি, এটা সবাই করছো নাকি। এটা পরিসংখ্যান যে করে না তাকে আসলে স্টুডেন্ট বলা আমি বলতে পারবো না, কারণ হয় সে কি ধরনের স্টুডেন্ট যে সে পরিসংখ্যান করে নাই, এর মধ্যে সব আর আছে। ঠিক আছে, তো পরিসংখ্যান আশা করি করছো। তো পরিসংখ্যান থেকে তুমি যদি ধরো যদি দুইটি আনসার করো, তোমাকে আনসার করতে হবে মোট 5টি কোশ্চেন। কয়টি কোশ্চেন? 5টি। তার মধ্যে তোমাকে দুইটি তুমি অলরেডি করে ফেলছো পরিসংখ্যান থেকে, তার মানে তোমার অলরেডি 20 মার্ক এখান থেকে চলে আসছে। এবং পরিসংখ্যান থেকে তোমার কমপক্ষে দুইটি বা তিনটি, আমি ধরলাম দুইটি এমসিকিউ পাবা। এখান থেকে তুমি কমপক্ষে তোমার দুইটি তুমি সংক্ষিপ্ত পাবা। তো সংক্ষিপ্তের মধ্যে তোমার কত নাম্বার, একটার মধ্যে যদি হয় 2 মার্কস, তাহলে সংক্ষিপ্ত আসবে দুইটি, তার মানে এখান থেকে 4 মার্কস। হ্যাঁ, বুঝছো কিনা? তার মানে তোমার পরিসংখ্যান যদি ভালো করে করো, পরিসংখ্যান থেকে তুমি পাচ্ছ হচ্ছে 20 মার্কস। এমসিকিউর জন্য আমি ধরলাম মিনিমাম 2 মার্কস, এবং তোমার সংক্ষিপ্তের জন্য ধরলাম দুটি সংক্ষিপ্তের জন্য মিনিমাম 4 মার্কস। তাহলে 26 মার্কস হচ্ছে কি তুমি পরিসংখ্যান করেই তুমি পেয়ে যাচ্ছ, শুধুমাত্র পরিসংখ্যান করেই তুমি পেয়ে যাচ্ছ। এর কম হবে না, যদি হয় এর থেকে বেশি হবে। হ্যাঁ, তো তোমার পাস করতে হবে কততে? 33। পাস করতে হবে কততে? 33। তার মধ্যে তোমার 26 নাম্বার অলরেডি তুমি তুলে ফেলছো জাস্ট পরিসংখ্যান করে। 26 নাম্বার তুলে ফেলছো জাস্ট পরিসংখ্যান করে। তাহলে তোমাকে তুমি 33 থেকে 26 বিয়োগ করো, আর থাকতেছে কত? 6। তোমার এখানে 4 3 কত? 7 নাকি? এই 7 নাম্বার, বুঝছো কিনা? তো তুমি জাস্ট পরিসংখ্যান করেই তুমি পাস করে ফেলতেছো, জাস্ট পরিসংখ্যান করে তুমি পাস করে ফেলতেছো। তো আশা করি বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি। তো তোমরা যারা শুধুমাত্র পাস করতে চাও, মানে আগে থেকে প্রিপারেশন ভালো না, তাদেরকে বলবো তোমরা পরিসংখ্যানটা ভালো করে করো। এখান থেকে তুমি 26 থেকে 27 মার্কস তুমি নিয়ে আসতে পারবা, হ্যাঁ, সিকিউ এমসিকিউ সংক্ষিপ্ত মিলে।
এরপর আসো হচ্ছে তোমরা যারা হচ্ছে বীজগণিতটা ভালো করে করছো, বীজগণিতের সেট ফাংশনটা এত বেশি কঠিন না, ঠিক আছে? তো সেট ফাংশনের মধ্যে তোমার ধরো একটা কিছু কিছু কনসেপ্ট আছে, যেমন ডোমেইন ফাংশনের মধ্যে যদি বলি রেঞ্জ নির্ণয়, হ্যাঁ, ফাংশনের মধ্যে যদি বলি যে রেঞ্জ নির্ণয় করা, এখানে লেখা আছে ডোমেইন ও রেঞ্জ। তারপর হচ্ছে তোমার ফাংশন একটা ফাংশন দেওয়া থাকবে, ওইখানে তোমায় কিছু ইনপুট দিতে হবে। হ্যাঁ, এরপরে সেটের মধ্যে তোমার ক্রমজোড়গুলো আসতে পারে, শক্তি সেট নির্ণয় আসে, ঠিক আছে? তো এগুলা ইজি, হ্যাঁ, এগুলা ইজি। তো কার্তেশীয় যে গুণটা আছে এটা মাঝে মাঝে আসে। তো তোমাদের মেইন টার্গেট থাকবে হচ্ছে পরিসংখ্যান। এরপরে যারা বীজগণিতটা যদি তোমরা আগে থেকে না করে থাকো, বীজগণিত অনুপাত, তাহলে এখন করার দরকার নাই। তোমরা হচ্ছে সেট ফাংশনটা ভালো করে করবা, হ্যাঁ, সেট ফাংশনটা ভালো করে করবা। আর হচ্ছে বীজগাণিতিক অনুপাত সমানুপাতে যেটা বললাম, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করা, দেন আবার রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইড প্রমাণ করা, কিছু সিলেক্টিভ টপিক মানে সিলেক্টিভ ম্যাথ আছে, ওইগুলো করলে তুমি এখান থেকে কমন পেয়ে যাবে। কোনগুলো কোনগুলো করবো আমি অবশ্যই ভিডিও শেষে দাগা দিব, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছো তোমার কি কি করতে হবে আর কি। তো এখানে আমরা যদি এখন দেখি, তো খেয়াল করো, আমরা যদি এখন শুরুতে ধরো সেট ফাংশন নিয়ে আলোচনা করি, সেটের মধ্যে কি কি আছে? সেটের মধ্যে আছে হচ্ছে সেট, সেট প্রকাশের পদ্ধতি, অসীম সেট, সসীম সেট, ফাঁকা সেট, ঠিক আছে? তো এগুলো হচ্ছে তোমার ক প্রশ্নের জন্য পড়বা। কিসের জন্য পড়বা? ক প্রশ্নের জন্য এবং এমসিকিউর জন্য পড়বা। এরপরে তোমার ইম্পর্টেন্ট হচ্ছে এখানে যেমন উপসেট, হ্যাঁ, একটি সেটকে তুমি কতভাবে ভাঙতে পারবা। এরপরে প্রকৃত উপসেট, ওই সেট বাদে তোমার প্যারেন্ট সেট বাদে যতগুলো চাইল্ড বানাইতে পারবা ওইগুলোকে বলা হচ্ছে প্রকৃত উপসেট। তাহলে উপসেট গুলো কি কি? ধরো আমি যদি একটা সেট নিয়ে আলোচনা করি তোমার সাথে, ধরো তোমাকে বললাম যে 1 2 3, এটা একটা সেট। কিসের সেট? এটা স্বাভাবিক সংখ্যার সেট, যার মধ্যে 1 2 3 পর্যন্ত আছে। তো এটার উপসেট গুলো কি কি? তাহলে তুমি লিখতে পারবো হচ্ছে 1 2 3, এটা একটা উপসেট। তারপর হচ্ছে তোমার 1 2, এটা একটা উপসেট। তারপরে এরপর হচ্ছে কত 2 1 2 3, এটা একটা উপসেট। এরপরে 1 3, এটা একটা উপসেট, ঠিক আছে? তো প্রথমে তোমাকে সর্বোচ্চ উপাদান বা এলিমেন্ট আছে হচ্ছে কয়টা? তিনটা। হ্যাঁ, তো তুমি প্রথমে তিনটা করে নিয়ে কাজ করবা। তিনটা করে কয়টা কম্বিনেশন নেওয়া সম্ভব? তাহলে আমরা দেখতেছি তিনটা করে উপাদান নিয়ে মাত্র একটা কম্বিনেশনই সম্ভব। এরপরে তিনের পরে কত আসবে? 2। এরপরে তুমি চেষ্টা করবো হচ্ছে দুইটা করে এলিমেন্ট নিয়ে তুমি কয়টা সেট তুমি বানাতে পারবা, ঠিক আছে? তো এখানে আমরা দেখতেছি প্রথমে 1 এবং 2 নিয়ে একটা সেট বানানো যাচ্ছে। এরপরে দেখবো হচ্ছে 2 এবং 3 নিয়ে আরেকটা সেট বানানো যাচ্ছে। এরপরে 1 এবং 3 নিয়ে তুমি আরেকটা সেট বানানো যাচ্ছে। তার মানে কি দুইটা করে এলিমেন্ট নিয়ে তুমি তিনটা পর্যন্ত সেট বানাতে পারবা, ঠিক আছে? এরপরে 2 এর পরে কত আসবে? 1। তার মানে তোমার এখন মেইন টার্গেট হচ্ছে তুমি একটা করে উপাদান নিবা বা এলিমেন্ট নিবে, নিয়ে তোমার ওই সেটটাকে কয়টা সেটে ভাগ করতে পারবা। তাহলে আমরা দেখতেছি একটা করে যদি নিই তাহলে আমরা 1 নিতে পারবো, আমরা এখানে 2 নিতে পারবো, এরপরে আমরা কি নিতে পারবো? 3 নিতে পারবো। আর কোনো লিমিট কি নেওয়া সম্ভব? সম্ভব না। এরপরে একের পরে কত আসবে? 0। তার মানে নাল সেট, ফাঁকা সেট। তার মানে আমরা একটা ফাঁকা সেট নিব, যেটাকে আমরা এভাবে হচ্ছে এই চিহ্নটা দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা হচ্ছে আমাদের কি, এগুলো প্রত্যেকটা হচ্ছে আমাদের উপসেট। তার মধ্যে এটা হচ্ছে প্যারেন্ট সেট, হ্যাঁ, এটা যেহেতু মানে এই সেট থেকে যেহেতু এগুলো আসছে, এটাকে যদি বলে যে প্যারেন্ট, তাহলে এগুলো হবে কি তাদের চাইল্ড। তার মধ্যে এই খেয়াল করো, এটাও প্যারেন্ট এটাও প্যারেন্ট, মানে এই দুটো সেম। তো এই প্যারেন্ট সেটটাকে তুমি যদি বাদ দাও, বাকি যে সেটগুলো এগুলোকে বলা হচ্ছে প্রকৃত উপসেট। এগুলোকে বলা হচ্ছে কি প্রকৃত উপসেট। আর উপসেটের সংখ্যা আমরা কেমনে নির্ণয় করি? আমরা নির্ণয় করি হচ্ছে 2 টু দি পাওয়ার n দিয়ে। n মানে কি? n মানে হচ্ছে তোমার এলিমেন্ট নাম্বার। তোমার এই সেটের মধ্যে কয়টা এলিমেন্ট আছে খেয়াল করো। আমাদের এখানে 1 একটা এলিমেন্ট, 2 একটা এলিমেন্ট, 3 একটা কি এলিমেন্ট। এখন তুমি এই 2 টু দি পাওয়ার n, এর জায়গায় তোমার এলিমেন্ট সংখ্যা কত? 3। তার মানে এখান থেকে তোমার টোটাল উপসেট পাবা কয়টা? সেট পাবো হচ্ছে তোমার 8টা। কয়টা পাবা? 8টা। হুম। তো এই এটা হচ্ছে আমাদের উপসেট
সংখ্যা, মানে একটা সেটের উপসেট কয়টা হবে। আমি যদি তোমাকে ধরো আরেকটা সেট দিই, ধরো এ বি সি ডি, এটা একটা সেট, তাহলে এই সেটের উপসেট কত হবে? এই সেটের উপসেট হবে 2⁴, এই সেটের উপসেট হবে 2⁴ কত 4। তো এখান থেকে তুমি পাবা হচ্ছে কত 16, তার মানে তুমি 16টা সেট বের করতে পারবা। আর এটার প্রকৃত উপসেট সংখ্যা কত হবে 2n-1। তো এখান থেকে তুমি করলে আসবে হচ্ছে কত 16 - 1, তার মানে এখান থেকে আসবে হচ্ছে কত 15। তার মানে 15টি হচ্ছে আমাদের প্রকৃত উপসেট হবে। তাহলে সেট উপসেট বুঝছো, আশা করি সেট উপসেট বুঝছো। এরপরে আমরা বলছে যে সেটের সমতা। সেটের সমতা কি, মানে দুটি সেটের উপাদান তাদের যে 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 জায়গায় বসছে এগুলো যদি সমান হয় তাহলে ওই দুটা সেট কি হবে, সমান হবে আর কি। হ্যাঁ, ধরো আমি তোমাকে বললাম যে 1 2 3, এটা একটা সেট, এরপরে 1 1 2 3, এই দুটো সেট কি সমান কিনা। হ্যাঁ, তাহলে খেয়াল করো, তাহলে এখানে 1 2 3, এখানে কি 1 1, তাহলে আমরা জানি যে একটি সেটের মধ্যে যদি ডুপ্লিকেট যদি এলিমেন্ট থাকে এগুলোকে আমরা একটা লিখতে পারবো। হ্যাঁ, তাহলে আমি এখানে যদি 1 একটা লিখি 1 2 3, তার মানে কি এই সেট এবং এই সেট কি হচ্ছে কি সমান বলতে পারি, পারি কি না, পারি। সুতরাং এটাকে বলা হচ্ছে সেটের সমতা, এটাকে বলা হচ্ছে কি সেটের সমতা, যদি এদের উপাদানগুলো সমান হয়। এরপরে আসে হচ্ছে সেটের অন্তর। অন্তর মানে হচ্ছে বিয়োগফল, ঠিক আছে, অন্তর মানে হচ্ছে কি করা, বিয়োগ করে দেওয়া। এরপর আসে সার্বিক সেট। সার্বিক সেট মানে কি, হ্যাঁ, সার্বিক সেট। এরপর হচ্ছে পূরক সেট। পূরক সেট মানে সার্বিক সেট থেকে যেটা বিয়োগ করে। সার্বিক সেট মানে হচ্ছে তোমার এটা হচ্ছে একটা ইউ। তো ধরো তোমাকে বললো যে 1 2 3 দেন 4 5 6 7, এটা হচ্ছে আমাদের সার্বিক। তাহলে তুমি যতগুলো সেট লিখবে সবগুলো এই সেটের এক একটা উপাদান হবে, ঠিক আছে। সবগুলো উপাদানের মান, এলিমেন্টের মান তুমি এটার মধ্যে পাবা। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ধরো প্যারেন্ট সেট, এটার মধ্যে থেকে সবগুলো সেট পাবা। ধরো আমি বললাম যে এ একটি সেট, যেটা হচ্ছে ধরো 2 4 6। এরপরে ধরো বললাম যে বি একটি সেট, এখান থেকে তুমি পাবো হচ্ছে ধরো 3 5 7, ঠিক আছে। হ্যাঁ, তো এখন এই সেটগুলোর প্যারেন্ট হচ্ছে এটা, কারণ কি তুমি এখানে যে উপাদানগুলো তুমি আছে তোমার, তুমি এগুলো এখানে আসলে খুঁজে পাবা, ঠিক আছে। আচ্ছা, এখন এটাকেও তাহলে এগুলোকে বলা হচ্ছে কি সার্বিক সেট। হ্যাঁ, সার্বিক সেট। এখন তোমার পূরক সেট কি, পূরক সেট হচ্ছে ধরো আমি যদি তোমাকে বলি যে এ পূরক, পূরক মানে হচ্ছে কমপ্লিমেন্ট, তো এটাকে আমরা সি দিয়ে প্রকাশ করি বা এরকম ড্যাশ দিয়েও প্রকাশ করা হয়। তো এটা বুঝে বুঝে তুমি সার্বিক সার্বিক সেট থেকে ওই সেটটাকে বিয়োগ করবা, সার্বিক সেট থেকে ওই সেটটাকে বিয়োগ করবা। তাহলে সার্বিক সেট থেকে যদি বিয়োগ করো তাহলে খেয়াল করো, বিয়োগ মানে হচ্ছে এই চিহ্ন মানে হচ্ছে বাদ দেওয়া, এই চিহ্ন মানে কি বাদ দেওয়া, মানে যেগুলো যেগুলো মিলবে এগুলো এগুলো তুমি বাদ দিয়ে দিবা, যেগুলো যেগুলো মিলবে এগুলো এগুলো তুমি কি করে দিবা, বাদ দিয়ে দিবা। তো এখানে তুমি যদি ইউ থেকে বাদ দাও তাহলে কত হবে, 2 থেকে 2 বিয়োগ, তাহলে এই 2 2 কাটা যাবে, 4 4 কাটা যাবে, 6 6 কাটা যাবে, থাকবে কত, হ্যাঁ থাকবে কত, থাকবে হচ্ছে 1 3 5 7। তাহলে এটা হচ্ছে এ সেটের পূরক সেট, মানে হচ্ছে পূরক মানে হচ্ছে তোমার কমপ্লিমেন্ট করা, বিপরীত, ঠিক আছে। সংযোগ, সংযোগ মানে হচ্ছে দুটি সেটকে সংযোগ করে দেওয়া। আর ছেদ, ছেদ করা, ছেদ করা মানে হচ্ছে একটি সেট থেকে আরেকটি সেটের উপাদানকে তুমি কেটে নিয়ে আসে, যেগুলো মিলবে এগুলো লিখবা, আর যেগুলো মিলবে না এগুলা বাদ দিয়ে দিবা, ঠিক আছে। এরপর নিচ্ছেদ, হ্যাঁ ছেদ করে ফেলা। এরপরে আসে হচ্ছে শক্তি সেট। শক্তি সেট মানে হচ্ছে কি, শক্তি সেট মানে আর কিছুই না, তুমি যদি উপসেট বুঝো শক্তি সেট বুঝবা কিভাবে। আমি তোমাকে একটু আগে একটা সেটের উপসেট লিখে বের করে দেখাইছিলাম, একটা হচ্ছে কত 1 3 1 2 3, এটার তোমার অনেকগুলো কি ছিল, উপসেট ছিল না, 1 2 3। এরপরে আরেকটা সেট পাইছিলাম হচ্ছে ধরো 1 2, এরপরে আরেকটা সেট পাইছিলাম হচ্ছে কি 2 3, এরকম অনেকগুলো সেট পাইছিলাম। তো এই সবগুলা সেটকে মিলে তুমি, সবগুলা সেটকে তুমি এক একটা অন্য একটা সেটের যদি উপাদান হিসেবে চিন্তা করো, দেন তুমি ওইটাকে একটা নতুন একটা সেট হিসেবে চিন্তা করো, ওইটা হচ্ছে আমাদের শক্তি সেট, পাওয়ার অফ সেট, ঠিক আছে। শক্তির সেটের শক্তি বা শক্তি সেট, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো আর কি, শক্তি সেটটা বুঝতে পারছো। এরপরে তোমার এখানে একটা কোশ্চেন বেশি আসে, এটা হচ্ছে ধরো আমাদের উপসেট সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n, এই সূত্রকে সমর্থন করে কিনা। হ্যাঁ, তুমি ম্যাক্সিমাম বোর্ডে যে যদি সেট থেকে কোশ্চেন আসে কোশ্চেনটা তুমি ফেস করবা, এটা আসবে, ঠিক আছে। তো আমি জায়গায় দিব কোনটা কোনটা করবা। তো এরপর হচ্ছে ক্রমজোড়। ক্রমজোড় মানে কি, আমাদেরকে একটি মান দেওয়া থাকবে, আমরা যারা সমীকরণ সমাধান করছি তারা আশা করি বুঝবো। ধরো এক্স ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 2,3, তার মানে তোমার এটা এটা হচ্ছে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থার ভুজ
হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কোটি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি কোটি। তো খেয়াল করো এখানে হচ্ছে ভুজ, তাহলে এখানে তাহলে এটা কি হবে, এটাও ভুজ হবে। এটা যদি কোটি হয় এটাও কি হবে, কোটি। তার মানে আমি এখান থেকে লিখতে পারি এক্স ইজিক্যাল টু 2, ওয়াই ইজিক্যাল টু কত, 3। তার মানে এখানে এই এক্স এর জায়গায় তোমাকে অন্য কিছু দিতে পারে বা কোনো সমীকরণ দিতে পারো, তুমি ওইটা ইজিক্যাল টু এটা লিখবা, ঠিক আছে। তো এরকম করে এগুলোকে বলা হচ্ছে ক্রমজোড়। এগুলোকে তুমি ভুজ ইকুয়াল টু ভুজ, কোটি ইকুয়াল টু কোটি ধরে তোমাকে সমীকরণ সমাধান করলেই, সমীকরণ সমাধান করার তোমার অনেকগুলো ওয়ে আছে। একটা হচ্ছে অপনয়ন প্রতিস্থাপন, তারপর হচ্ছে আর গুণন, ঠিক আছে। এই প্রসেসগুলো মেনটেন করে তুমি যদি সমাধান করো তোমার আনসারটা চলে আসবে, ঠিক আছে। এরপর হচ্ছে কার্তেশীয় গুণ। তো এটা হচ্ছে কি করা, দুইটা সেটকে জাস্ট গুণ করা, প্রত্যেকটা উপাদানের সাথে প্রত্যেকটা উপাদান গুণ দিবা, গুণ দিয়ে নতুন নতুন সেট তুমি বের করতে পারবা। তো এই হচ্ছে আমাদের সেট। তো সেট যারা ভালো করে পড়ছে, যেটা বললাম ওই 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে কিনা এরকম টাইপ যে সংখ্যাগুলো আছে, এগুলো হচ্ছে তোমাকে আসতে পারে, এগুলো হচ্ছে আসতে পারে। এরপরে যেমন সংযোগ, সেটের চিহ্ন হচ্ছে এটা, এটাকে বলা হচ্ছে কি ইউনিয়ন। এরপরে ছেদ মানে হচ্ছে ইন্টারসেকশন, হ্যাঁ এরকম, এটা না, মানে এরকম উল্টা ইউ বলে আর কি এটাকে, ঠিক আছে। তো এগুলা তোমাকে একটু প্র্যাকটিস করে গেলে হয়ে যাবে। এরপর আছে হচ্ছে তোমার ফাংশন। ফাংশন কি, ধরো তোমাকে এরকম একটা যদি ফাংশন দিয়ে দেয় আর কি, কথার কথা ধরো তোমাকে ধরো তোমাকে সমীকরণ দেওয়া আছে, বললো যে ওয়াই ইজ ইকাল টু এক্স প্লাস ওয়ান, ওয়াই ইজ ইকাল টু এক্স প্লাস ওয়ান। তো তুমি এখানে ধরো এক্স এর কিছু মান বসাবা। তো এক্স এর মান কোত্থেকে বসাবো তোমাকে বলে দিবে কোশ্চেনে, তোমাকে বলে দিবে। তখন তুমি এখানে এক্স এর কিছু মান বসাবো। ওই এক্স এর মানের জন্য তোমাকে এখানে ওয়াই এর মান বের করতে হবে। ধরো তুমি এক্স এর মান 1 বসাবা, এরপরে তুমি বললা যে না আমি এক্স এর মান 3 বসাবো, এরপরে বললা যে আমি এক্স এর মান 5 বসাবো, এরপরে বললা যে আমি এক্স এর মান 6 বসাবো। তাহলে এগুলা কোত্থেকে বসাবো, তুমি কি তোমার ইচ্ছা মতো বসাবা না, তোমাকে বলে দিবে, তোমাকে বলে দিবে, ঠিক আছে। তো কিভাবে বলে দিবে, ধরো তোমাকে বললো যে তোমার কাছে একটি সেট আছে, হ্যাঁ ধরো সেট আছে 1 2 3, 1 2 3। এরপরে তোমাকে বললো যে এক্স হচ্ছে তোমার এ সেটের একটি কি উপাদান, এলিমেন্ট। তার মানে কি উপাদান বলতে বোঝাচ্ছে তোমার এখানে তোমার এক্স বিলংস টু, হ্যাঁ এক্স বিলংস টু হচ্ছে এ, মানে এক্স এর যে ভ্যালুগুলো এগুলো তুমি এর মধ্যে বিলং করতেছে। তার মানে এর মধ্যে যে ভ্যালুগুলো এগুলোই হচ্ছে এক্স এর ভ্যালু, এগুলো তুমি বসাতে পারবা। হ্যাঁ, তাহলে এখানে 1 2 যদি 1 2 3 দেওয়া, তাহলে তুমি এখানে অবশ্যই 1 2 3 লিখতে হবে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো আর কি। এখন ধরো আমি একটা র্যান্ডম কিছু ভ্যালু দিয়ে এখানে বসাইছি। তো তুমি এখানে 1 বসাবা, তাহলে 1 এর জায়গায় কত আসবে, 2 আসবে। এখানে 1 এক্স এর মান 1 বসালে y এর মান কত আসবে, 1 প্লাস 1 মানে 2। আর এখানে এক্স এর মান যদি 3 বসাও তাহলে কত আসবে, 3 প্লাস 1 মানে 4। আর এখানে এক্স এর মান যদি তোমার 5 বসাও তাহলে 5 প্লাস 1 মানে কত হবে, 6 হবে। এক্স এর মান যদি তুমি 6 বসাও, 6 প্লাস 1 মানে কত হবে, 7 হবে। বুঝতে পারছি। হ্যাঁ, এরকম করে তুমি, এটা হচ্ছে এক্স এর মানের সাপেক্ষে তুমি ওয়াই এর মান বের করছো আর কি। এখন তুমি এগুলোকে ক্রমজোড় আকারে লিখবা। ধরো এখানে 1 এর জন্য ভ্যালু আছে পাইছে হচ্ছে কত, 2। এরপরে 3 এর জন্য ভ্যালু পাইছে হচ্ছে কত, 4। এরপরে তোমার 5 এর জন্য ভ্যালু পাইছে হচ্ছে কত, 6। এরপরে তোমার 6 এর জন্য ভ্যালু পাইছে হচ্ছে কত, 7, ঠিক আছে। তো এখানে যে ভ্যালুগুলো এখানে আমি বসাইছি এগুলার মধ্যে যেগুলো হচ্ছে ভুজের জায়গায় আছে, খেয়াল করে এটা হচ্ছে ভুজ, এটা হচ্ছে কোটি। হ্যাঁ, তোমরা যারা হায়ার ম্যাথের স্থানাঙ্ক জ্যামিতি পড়ছো তারা এগুলো আমার কথাগুলো বুঝতে পারার কথা। এখন এই ভুজদ্বয় যে নিয়ে যে সেটগুলো, ধরো আমি বললাম যে ভুজ আছে 1 3, এখানে ভুজ 1, এখানে 3, এখানে 5, 1 3 5 6, এগুলা নিয়ে যদি তুমি একটা সেট তৈরি করো এটাকে বলা হচ্ছে ডোমেন, ঠিক আছে। সেম ভাবে তুমি এই রেঞ্জের মানে তোমার কোটির যে উপাদান এগুলো নিয়ে তুমি আলাদা একটা সেট তৈরি করো, এটাকে বলা হচ্ছে রেঞ্জ, ঠিক আছে। তো এরকম, তো এগুলা দেখে নিবা, এগুলো ইজি। হ্যাঁ, তো এরকম ডোমেন রেঞ্জ নির্ণয় করা মাস্ট আসবে, দেখে যাবা, প্র্যাকটিস করবা, আমি বই থেকে টাকা দিব। এরপরে আসে হচ্ছে তোমার আর কি আছে, ফাংশন দিয়ে দিবে। ফাংশন বলতে কি, ধরো তোমাকে এরকম একটা ফাংশন দিয়ে দিল, বললো যে এক্স প্লাস ওয়ান, আর নিচে বলে দিল যে তোমার এক্স স্কোয়ার প্লাস 2। এরকম একটা ফাংশন দিয়ে দিল। তো তোমাকে বললো যে তুমি এই এক্স এর জায়গায় যদি এক্স না বসাতে, যদি তুমি কি বসাতা, 1/x বসাতে, তাহলে কি হবে। হ্যাঁ, তো আমি 1/x দিয়ে দেখাচ্ছি না, এত কমপ্লেক্স
ক্যালকুলেশন তো আমি করাবো না, কারণ তোমরা আশা করি করে পারো। আমি জাস্ট কীভাবে করবো আগে এটা দেখা দিচ্ছি। ধরো আমি বললাম যে এখানে একটা সংখ্যা বসাবো, আমি বললাম যে তুমি এক্সের জায়গায় তুমি 1 বসাও, এক্সের জায়গায় কত বসাও, 1 বসাও। তার মানে কি খেয়াল করো, তাহলে এটা হচ্ছে একটা ফাংশনের ইনপুট দেওয়া জায়গা। ফাংশন কি? ফাংশন হচ্ছে ধরো একটা ব্লান্ডার মেশিন, হ্যাঁ। ধরো তুমি, ধরো এটা হচ্ছে একটা ব্লান্ডার মেশিন বা জুস বানানোর মেশিন, ঠিক আছে। তো এখানে ধরো ইনপুট দেওয়ার একটা জায়গা আছে, এখানে ধরো আউটপুট নেওয়ার একটা জায়গা আছে। তো তুমি ইনপুট হিসেবে ধরো আপেল দিছো, তাহলে ইনপুট হিসেবে কি দিছো? তুমি আপেল দিছো, তাহলে ইনপুট হিসেবে আপেল দিলে তুমি আপেলের জুস পাবা। কি পাবা? আপেলের জুস পাবা। তুমি ইনপুট ইনপুট হিসেবে যদি তুমি কমলা দাও তাহলে কি পাবা? কমলা জুস পাবা। তার মানে ইনপুট হিসেবে তুমি বিভিন্ন জিনিস দিতে পারবা, কিন্তু তোমার আউটপুট সবসময় একটাই আসবে, জুস। ঠিক আছে। তুমি যদি এখানে তোমার ইনপুট হিসেবে যদি আলু দাও, ইনপুট হিসেবে কি দাও? যদি আলু দাও তাহলে তুমি এখানে আলুর জুস পাবা। ঠিক আছে। তার মানে তুমি ইনপুট হিসেবে কি দিচ্ছ, ওই অনুযায়ী তোমার আউটপুটটা বের হবে। ঠিক আছে। তো ইনপুট দেওয়ার একটা জায়গা থাকে, আউটপুট নেওয়ার একটা জায়গা থাকে। সেমভাবে এটা একটা ফাংশন, এই জায়গাটা হচ্ছে তোমার ইনপুট দেওয়ার জায়গা। তার মানে এখানে এক্স ছিল, যার কারণে এখানে এক্স, এখানে এক্স, আর এগুলো তো হচ্ছে কনস্ট্যান্ট, এগুলো তো চেঞ্জ হবে না। আচ্ছা। তো এখন সেম ভাবে তুমি এখানে এক্স এর জায়গায় 1 দিছো, তাহলে এখানে কি হবে? এক্স এর জায়গায় 1 বসবে, আর যেগুলো কনস্ট্যান্ট এগুলো চেঞ্জ হবে না। 1 স্কোয়ার হবে +2, উপরে হবে 2, নিচে হবে কত? 3। তার মানে 2/3 হচ্ছে এই ফাংশনের আউটপুট। ঠিক আছে। তো এরকম তাহলে 1 এর জায়গায় তোমাকে 1/x দিতে পারে, হ্যাঁ। তো যে কোনো কিছু দিতে পারে আর কি, বা এক্স স্কোয়ারও আসতে পারে, হ্যাঁ। অনেক কিছু আসতে পারে, বা ওয়াই বলতে পারে, জেড বলতে পারে, হ্যাঁ। তো এটাকে জাস্ট তুমি ক্যালকুলেশন করে কিছু একটা প্রমাণ করবা, হ্যাঁ। তো এগুলো ইজি। এই ম্যাথগুলা যে সেট নিয়ে যতটুকু আলোচনা করছি এতটুকুই হচ্ছে সেট, সেটের আর কঠিন কিছু নাই। তো এখান থেকে তুমি আশা করতেছি তুমি এখান থেকে একটা সিকিউ কমন পেয়ে যাবা। আশা করতেছি একটা সিকিউ এখান থেকে কমন পেয়ে যাবা, হ্যাঁ। তো এটা একটু ভালো করে দেখবা। মানে আমি যদিও এটা সাজেশন ভিডিও, তারপরে আমি চেষ্টা করছি যে একটা অধ্যায় তোমাকে ক্লিয়ার করে দেওয়া। তো সেট হচ্ছে এটা, হ্যাঁ। সেট নিয়ে আশা করি তোমার সমস্যা থাকার কথা না আর কি। তো এরপরে আমরা সেট থেকে এক লাফে চলে যাব হচ্ছে কোথায়? হ্যাঁ, আমরা চলে যাব হচ্ছে পরিসংখ্যানে। ঠিক আছে। পরিসংখ্যানটা দেখতেছি আগে, কারণ যেহেতু তোমরা যারা পাস করতে চাও, সেট করলে একটা, তাহলে আমাদের খেয়াল করো, আমি তোমাকে কি বলছিলাম, আমাদের 27 মার্কস ছিল, 27 মার্কস ছিল। তার মধ্যে আমাদের ঘাটতি ছিল কত পাস করার জন্য? পাস করার জন্য ঘাটতি ছিল হচ্ছে ধরো 6 থেকে 7 মার্কস। ঠিক আছে। এই 7 মার্কস নেওয়ার জন্য তোমাকে আমি সেটটা দেখাই, তাহলে সেট থেকে তুমি দুইটি সংক্ষিপ্ত পাবা, হ্যাঁ। দুইটি সংক্ষিপ্ত পাবা। এত মোটো হয়েছে কেন? হ্যাঁ, দুইটি সংক্ষিপ্ত পাবা। তারপরে সেট থেকে তুমি কমপক্ষে 3টি এমসিকিউ পাবা। ঠিক আছে। তারপরে সংক্ষিপ্ত এমসিকিউ মিলে 5 মার্কস। একটা সিকিউ আসলো, ধরো একটা আসলো না, একটা না আসলেও ক খ আসবে। পুরা সব সিকিউ না আসলেও ক খ আসবে। তো ক খর মধ্যে আমি ধরলাম হচ্ছে কয় কয় নাম্বার? 6 নাম্বার। তাহলে এই 5 আর 6 কত নাম্বার? 11 নাম্বার। তার মানে পরিসংখ্যানে তোমাকে বলছিলাম হচ্ছে কত? 26, 27, আচ্ছা 27 বা 26। তো এগুলা 26, আর এখানে কত? 11। অলরেডি তোমার এখানে কত চলে আসছে? 37 মার্কস তোমার অলরেডি চলে আসছে। তোমার 5 নাম্বার উঠে গেছে, 5 নাম্বার তোমার উঠে গেছে। যদিও তোমাদের আলাদা আলাদা পাস, তোমরা মাথায় রাখবা তোমাদের এমসিকিউতে 8 পাইতে হবে। ঠিক আছে। এমসিকিউতে 8 পাইতে হবে, আর সিকিউতে মেবি 17, মেবি এরকম কিছু একটা নাম্বার পাইতে হবে, 16, 17 বা 18 এরকম। তো এগুলো দেখে নিবা কত নাম্বার পাইলে তোমার আলাদা আলাদা পাস, মানে আলাদা আলাদা পাস করা করে। তোমরা এমন স্টুডেন্ট না যে তোমরা আলাদা আলাদা পাস করতে পারবা না। 8টা এমসিকিউ, 30টার মধ্যে 8টা এমসিকিউ করতে পারবা না। তারপরে তোমরা যদি 50-এর মধ্যে 17 বা 15, 16, 17 যদি না পাও, তাহলে তুমি কেমন স্টুডেন্ট? তো এতটুকু আশা করি তুমি পারবা আর কি। হুম? তো বুঝতে পারছো তো, পাস করা কঠিন না। তোমরা যারা মানে ফেল করো, আমি বুঝি না তোমরা কেন ফেল করো। জাস্ট তুমি 2টা অধ্যায় করলে তোমার 5 নাম্বার উঠে যাচ্ছে আর কি। তো এখন পরিসংখ্যানে কি কি পড়বো? আমি যদি পরিসংখ্যান নিয়ে একটু আলোচনা করি, পরিসংখ্যান হচ্ছে ধরো উপাত্তের উপস্থাপন, ক্রমজড়িত গণসংখ্যা, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলক, এগুলো হচ্ছে ক প্রশ্ন এবং সংক্ষিপ্তের জন্য ভালো করে দেখে যাবা। কেন্দ্রীয় প্রবণতারও ক প্রশ্নে বেশি আসবে এবং সংক্ষিপ্তে আসতে পারে। এমভাবে এটা। এরপরে সিকিউর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সংক্ষিপ্ত বর্ধিত গড় নির্ণয়, মধ্যক এবং প্রচুরক। এ মাস্ট আসবে। তার মধ্যে তোমার এতটুকু শিওর থাকে, তোমার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় এটা অথবা মধ্যক, এই দুইটার মধ্যে তোমার একটা চলে আসছে। আর এখান থেকে তোমার 4 নাম্বার অলরেডি তোমার কমন। ঠিক আছে। আর যেহেতু তুমি এখান থেকে আনসার করবা 2টি কোশ্চেন,
অ্যান্সার করবা 2টি কোশ্চেন। তার মানে তোমার এমন ভাগ্য ভালো থাকলে এটাও আসতে পারে, এটা একটা সিকিউতে সংক্ষিপ্ত বিরতি গড় নির্ণয় আসছে, আর একটা তোমার মধ্যক আসছে। হ্যাঁ, তখন তোমার আরো কপাল ভালো। কিন্তু প্রচুরকটাও দেখে যাবে। আর এখানে বেশি বিশেষ করে সূত্রগুলো কনফিউজিং হয়, সূত্রগুলো কি হয়, কনফিউজিং হয়। তো সূত্রগুলো ভালো করে দেখে যাও, মাস্ট মাস্ট সূত্রগুলো ভালো করে দেখে যাবা। এরপরে আসা হচ্ছে তোমার, তাহলে আমাদের খতে আসবে হচ্ছে কি সংযুক্ত অবস্থিত গড় নির্ণয়, মধ্যক এবং প্রচুরক। এরপরে ঘতে আসবে কি, ঘতে আসবে হচ্ছে আমাদের লেখচিত্র আসবে, গণসংখ্যা, বহুভুজ, অজীব রেখা। হ্যাঁ, তো এতটুকু ক্লিয়ার থাকো, তোমাদের হয় গণসংখ্যা বহুভুজ আসবে না অজীব রেখা। লেখচিত্রটা খুবই কম আসে, ইতিমধ্যে বেশি আসে হচ্ছে বহুভুজ এবং অজীব রেখা। তো এখানে কি বলছি, সংক্ষিপ্ত বিরতি গড় নির্ণয়, মধ্যক, এখানে বহুভুজ এবং অজীব রেখা। তোমার যদি কপাল ভালো থাকে তুমি সিকিউ যদি 2টা আনসার করবে এখান থেকে, তুমি যদি সিকিউ 2টা আনসার করবে, তার মানে তুমি বহুভুজও পেয়ে যাবে, অজীব রেখাও পেয়ে যাবে, মধ্যকও পেয়ে যাবে, সংক্ষিপ্ত বিরতি গড় নির্ণয় পেয়ে যাবে, যদি ভালো কপাল ভালো থাকে। আর প্রচুরকটা তো অবশ্যই দেখে যাবা, মানে এই 5টা টপিক দেখে গেলে তোমার এখান থেকে 20 নাম্বার কমন। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। তো এই হচ্ছে আমাদের পরিসংখ্যান এবং সেট নিয়ে আলোচনা। ঠিক আছে, তো আমরা মানে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমরা এরপরের ভিডিওতে আমরা বাকি অধ্যায়গুলো আস্তে আস্তে আলোচনা করব। ভিডিওটা বেশি বড় করতেছি না, তো এরপরের ভিডিওটা একটু পরে আপলোড দিব। তো তোমরা যতটুকু বলছি ততটুকু বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও।